বইটি সত্য মহুয়া পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক ডক্টর প্রভাত ভট্টাচার্যের ডিটেকটিভ সূর্য সিরিজের দ্বিতীয় গল্প সিংহবাড়ির হীরক রহস্য। গল্পটি আমরা নিয়েছি মহুয়া পাবলিশার্স থেকে প্রকাশিত ডিটেকটিভ সূর্য এই বইটির থেকে। যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে বইটি ক্রয় করতে পারেন। এই সিরিজের প্রথম দুটো গল্প আমরা এর আগে প্রকাশ করেছি আমাদের চ্যানেলে। যদি আপনারা না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে শুনে নিতে পারেন, বা আমাদের পিন কমেন্টসে গিয়েও চেক করতে পারেন, সেখানেও আমরা দিয়ে দেব এই গল্পের প্রথম দুটি পার্টের লিঙ্ক, যে দুটি আমরা একসাথে প্রকাশ করেছিলাম ডিটেকটিভ সূর্যর প্রথম দুটি কেস হিসেবে। অথবা ভিডিওগুলো পেতে পারেন আমাদের প্লে লিস্ট সেকশনে গিয়ে। তাহলে অবশ্যই শুনে নেবেন ডিটেকটিভ সূর্যর প্রথম দুটো পার্ট। তবে আজ আর বেশি কথা বলবো না, শুরু করছি আজকের গল্প ডিটেকটিভ সূর্য সিরিজের থেকে দ্বিতীয় গল্প সিংহবাড়ির হীরক রহস্য। আরে দিদি যে, এসো এসো, বসো। আমি একটু চায়ের কথা বলে আসি। সূর্যবাবু বাড়িতে নেই? না, এখনো তো কলেজ থেকে ফেরেনি। তা তোমাদের হাতে আর নতুন কোনো কেস এলো? না, কোথায় আর আসছে, সেই তোমার দেওয়া কিডন্যাপিংয়ের কেসটা, ব্যাস, তারপর থেকে আর কিছু নেই। তা তোমার দাদাকে বলো না একটা ডিটেকটিভ এজেন্সি খুলতে। হ্যাঁ, তাই করতে হবে। দাদার তো এ ব্যাপারে কোনো উৎসাহই নেই আবার। কথা বলতে বলতে চা জল খাবার এসে গেল। ওরা চায়ের কাপে চুমুক দিয়েছে এমন সময় সূর্য এসে গেল। দেখো সূর্যদা, কে এসেছে দেখো। কতক্ষণ এসেছেন? বেশিক্ষণ নয়, এই আধ ঘন্টা হলো। আজ বোধহয় বাড়ি ফিরতে আপনার একটু বেশি দেরি হলো, তাই না? হ্যাঁ, ওই কলেজে একটু কাজ পড়ে গিয়েছিল। সামনের মাসের 4 তারিখে আমার জন্মদিনের অনুষ্ঠান। কার্ড দিয়ে যাচ্ছি, দুজনকেই কিন্তু যেতে হবে। ধন্যবাদ, নিশ্চয়ই চেষ্টা করব। চেষ্টা ফেষ্টা নয়, যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, দাদাকে নিয়ে আমি ঠিক চলে যাব। সেই সময় বেল বেজে উঠল। এক ভদ্রলোক সূর্যের খোঁজ করছিলেন। কৃষ্ণ তাকে ভেতরে নিয়ে এলো। নমস্কার সূর্যবাবু, একটা বিশেষ দরকারে আমি আপনার কাছে এসেছি। আমার নাম কমলেশ সিংহ। বসুন কমলেশবাবু, বলুন আপনার জন্য কি করতে পারি। আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ওই ডক্টর কিশলয় ব্যানার্জি। আমি ওর বিশেষ পরিচিত। একটা সমস্যার ব্যাপারে এসেছিলাম। আপনি আপনি তো শুনলাম কিছু জটিল কেসের সমাধানও করেছেন। আরে না না, সেরম কিছু নয়, ওই জটিল কেস সমাধান হয়ে গেছে এই আর কি। ও ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু খুলে বলি। কৃষ্ণ আর উজ্জয়িনী চোখাচোখি হলো। উজ্জয়িনী বলল, এবার আমি তাহলে উঠি। ঠিক যাবেন কিন্তু। আচ্ছা, যাব। বাইরে এসে কৃষ্ণ উজ্জয়িনীকে বলল, বলতে না বলতেই কেস এসে হাজির। দিদি, তুমি কিন্তু পয়মন্ত আছো। উজ্জয়িনী হাসল। ঠিক আছে, আমি সব খবরাখবর দেব। কমলেশবাবু বলতে শুরু করলেন, আমার বাড়ি বনগাঁয়, কাজ করি বড় বাজারে একটা বেসরকারি অফিসে। বাবা মা গত হয়েছেন, আর বিয়ে থাও করিনি, কাজেই কোনো পিচ টান নেই। অত দূর থেকে যাতায়াত করতে হয়, তাই কলকাতা বা ওই আশেপাশে একটা ঘর ভাড়া খুঁজছিলাম। পেয়েও গেলাম হাওড়াতে, আমার কাজের জায়গা থেকে কাছেই। খুব একটা বড় ফ্ল্যাট নয়, কিন্তু আমার একার পক্ষে যথেষ্ট। ভাড়াও সাধ্যের মধ্যে। একটা 3 তলার বাড়িকে ফ্ল্যাট সিস্টেম করে বাড়ির মালিক ভাড়া দিয়েছেন। মালিক রমেশবাবু বেশ সজ্জন লোক।
তিনি 1 বছরের জন্য দুবাই চলে যাচ্ছেন বলে 1 বছরের ভাড়া একসঙ্গে নিয়ে নিয়েছিলেন। আমিও আপত্তি না করে দিয়ে দিয়েছিলাম। 1 মাস বেশ ভালো কাটলো, কিন্তু সমস্যা দেখা দিল তারপর। একদিন আমি অফিস থেকে ফিরেছি, এমন সময় বাড়ির কেয়ারটেকার বিনোদ এসে আমাকে একটা খাম দিয়ে গেল। আটকানো খাম, কিন্তু কোনো স্ট্যাম্প নেই। খাম খুলে দেখি ওই লাল কালিতে লেখা আছে, এক্ষুনি এই ঘর ছেড়ে দাও, নয়তো মৃত্যু অনিবার্য। আচ্ছা, শুধু শুধু এইটুকুই লেখা ছিল? হ্যাঁ, মানে আর কিছু নয়। আচ্ছা, লেখাটা কি বাংলাতে না হিন্দিতে? পরিষ্কার বাংলায়। এই তো এনেছি দেখুন। সূর্য চিঠিটা নিয়ে দেখল এক টুকরো সাধারণ কাগজে আঁকাবাঁকা হাতের লেখা চিঠি। যে লিখেছে তার হাতের লেখা হয় খুব খারাপ, অথবা ইচ্ছে করেই এইভাবে লিখেছে। আচ্ছা শুনুন কমলেশবাবু, আমি লেখাটা এখন আমার কাছেই রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখুন না, কোনো অসুবিধা নেই, আপনি রাখুন। আচ্ছা, বিনোদের হাতে যে চিঠিটা দিয়ে গিয়েছিল তার ব্যাপারে আপনি তাকে কিছু জিজ্ঞাসা করেননি? করেছিলাম, কিন্তু সেরকম কিছু বলতে পারল না। ওনাকে ব্যস্ত ছিল, আর তখন আলো খুব কম ছিল। শুধু বলল একজন লম্বা মাঝ বয়সী লোক। এই গোটা ব্যাপারটার সম্পর্কে পুলিশে কিছু জানিয়েছেন? জানিয়েছি, কিন্তু ওরা যা করে কোনো পাত্তাই দিল না। বলল কেউ রসিকতা করছে, সেটাও তো হতে পারে, কিন্তু কে আমার সঙ্গে এরকম রসিকতা করবে? আমার বন্ধু বান্ধব চেনা লোক খুব বেশি তো নেই, আর কারোর সঙ্গেই আমার ওরকম ঠাট্টাই আর কি সম্পর্ক নেই। আপনাদের বাড়িতে কি অস্বাভাবিক লোক কেউ আছে বলে জানেন? না, আমার জানা নেই। সূর্যবাবু, আমাকে একটু সাহায্য করুন দয়া করে। মানে আমার মনে না খুব ভয় ধরে গিয়েছে। এখন হঠাৎ করে কোথায় যাব? তাছাড়া 1 বছরের টাকাও তো দেওয়া আছে না। আচ্ছা, আপনি বাড়ির মালিককে জানিয়েছেন? না, রমেশবাবুর সঙ্গে না যোগাযোগ করতে পারিনি। ওর বিদেশের নাম্বার আমার আসলে জানা নেই। রমেশবাবুর এখানকার বাড়ি কোথায়? এই ভাড়া দেওয়া বাড়িরই কাছাকাছি। কিন্তু সূর্যবাবু, মানে আমাকে আপনি একটু ভরসা দিন। আমি ডক্টর ব্যানার্জির অনেক পুরনো রোগী। উনি বললেন আপনি নিশ্চয়ই একটা কিছু করবেন। চিন্তা করবেন না, উনি ঢের জটিল কেস সামলে দিয়েছেন। কমলেশবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি উঠে পড়ে বললেন, এবার তাহলে আসি। অনেক আশায় রইলাম, কিন্তু আমার ঠিকানা আর ফোন নম্বরটা আমি এই কাগজে লিখে দিলাম। কৃষ্ণ কাগজটা নিয়ে রেখে দিল। ঠিক আছে, আমি একদিন যাব আপনার ওখানে। চিন্তা নেই, আমি ফোন করেই যাব। অশেষ ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলি, নমস্কার। বলে কমলেশবাবু প্রস্থান করলেন। এবার সূর্য কৃষ্ণকে ধরল। এত বাড়িয়ে বলবার কি দরকার ছিল? আরে ওরকম বলতে হয়, ওটাই তো স্ট্র্যাটেজি। দেখলে না লোকটা কেমন ইমপ্রেসড হলো। আরে বাবা, তুই বুঝিস না, কি করতে পারবো তার ঠিক নেই। এখন থেকে এইসব কিছু বলে আগের দুটোর মতো এটাও ঠিক হয়ে যাবে। এখন মাথা ঠান্ডা করে বসো তো। এরপর 3 দিন কেটে গেল। সূর্য ব্যাপারটা নিয়ে আর খুব একটা চিন্তা ভাবনা করেনি। কলেজেও দায়িত্ব বেড়েছে। এর মধ্যে ভগ্নিপতি ডক্টর কিশলয় ব্যানার্জি ফোন করে কমলেশবাবুর কেসটার ব্যাপারে খোঁজ নিয়েছে। সূর্য বলেছে সে দেখছে কি করা যায়। সেদিন সকালে সূর্যের মোবাইলে কমলেশবাবু ফোন করে বললেন, সূর্যবাবু, মানে আবার হুমকি। কাল রাতে ঘুমোচ্ছি, হঠাৎ মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ভাবলাম এত রাতে আবার কে ফোন করছে। ফোন তুলে শুনলাম কর্কশ গলায় একজন বলছে, এখনো ঘর ছেড়ে যাসনি? তোর মরণ অনিবার্য। এই বলে না মানে সে ফোনটা কেটে দিল। এবার আপনি আমার অবস্থাটা বুঝুন। কি করবো আমি, মানে কিছুই বুঝে উঠতে পারছি না। ভীষণ ভয়ও লাগছে। ভয় পাবেন না, আমি আসছি একটু পরেই। কৃষ্ণ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কমলেশবাবুর বাড়ি যেতে হবে। কৃষ্ণের তো এসব কাজে খুব উৎসাহ। কমলেশবাবুর বাড়ি খুঁজে খুঁজে বার করল তারা।
পুরনো 3 তলা বাড়ি, প্রত্যেক তলায় 4টি করে ঘর, সব ভাড়া দেওয়া। খালি নিচের তলায় 2টো ঘর, একটা উঠোন আর কেয়ারটেকারের একটা ছোট্ট ঘর। কেয়ারটেকার বিনোদ প্রসাদ বিহারী, বেশ চটপটে আর চালাক চতুর বলে মনে হলো। সেই ওদের নিয়ে গেল 3 তলায় কমলেশবাবুর ঘরে। কমলেশবাবু মাথায় হাত দিয়ে বসেছিলেন, খুবই মুষড়ে পড়েছিলেন। অস্বাভাবিক কিছু নয়। ওদের দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ, আমি 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 ভাবছিলাম সত্যি যে আপনি কতক্ষণে আসবেন। হ্যাঁ, একটু একটু চা আনতে বলি? আপনাকে একেবারেই ব্যস্ত হতে হবে না। আচ্ছা, কোন নম্বর থেকে ফোন করেছিল একবার দেখি। বলে সূর্য মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে নম্বরটা নোট করে নিল। ডায়াল করে দেখলো কিছুই হচ্ছে না, সম্ভবত সিমটা নষ্ট করে ফেলেছে। আচ্ছা শুনুন, এই ব্যাপারটাও না আপনি আপনি থানাতে গিয়ে একবার জানিয়ে দেবেন। ওরা কি আর আমার কথা শুনবে? একবার না হয় গিয়েই দেখুন না। ঠিক আছে ঠিক আছে, বলছেন যখন আমি যাব। আচ্ছা কমলেশবাবু, আপনার অনুমতি নিয়েই বলছি, আমি একটু আপনার ঘরটা ভালো করে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, দেখুন। কৃষ্ণ, তুই ততক্ষণ একটা কাজ কর, তুই বাকি সব ঘরে গিয়ে সবার সম্বন্ধে একটু খোঁজ খবর নে, সব নোট করে রাখ। কিন্তু লিখবি কিসে? এই তো খাতা এনেছি যে সঙ্গে। বাবা, বই পড়ে পড়ে একদম তৈরি হয়ে গেছিস দেখছি। ঠিক আছে, যা এখন। কৃষ্ণ চলে গেল। সূর্য ঘুরে ঘুরে দেখতে লাগলো। পাশাপাশি 2টো ঘর আর একটা ছোট্ট রান্নাঘর, আসবাবপত্র খুবই সামান্য। কমলেশবাবু বললেন ওগুলো নাকি আগে থাকতেই ছিল। বইপত্র সেরকম কিছুই নেই। একটা ঘরে এক কোণে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রয়ার খুলে দেখতে দেখতে একটা নোটবুক হাতে এলো। তাতে নানা রকম হিসেব রয়েছে, আর রয়েছে কয়েকটা ফোন নাম্বার। শেষের দিকে একটা পাতায় লেখা আছে, হীরের আনারস সবাই চায় কিন্তু কেউ পাবে না। আচ্ছা, এই হীরের আনারস বস্তুটা কি? এর সঙ্গে বড় কোনো রহস্য জড়িয়ে থাকতে পারে। কমলেশবাবুকে নোটবুকটা দেখিয়ে সূর্য জিজ্ঞেস করলো, আচ্ছা, এটা কি আপনার? না না না, ওটা ওটা আমার নয়, তবে আমার আগে যে এই ঘরে ছিল তার হতে পারে। ঠিক আছে, আমি এখন এটা রাখছি। আচ্ছা, আপনার এই বাড়ির আগের ভাড়াটে সম্বন্ধে আপনি কিছু জানেন? না না না, কিছুই তো জানি না। হ্যাঁ, বিনোদ হয়তো বলতে পারবে। ঠিক আছে, আমি বিনোদের সঙ্গে কথা বলছি। কিন্তু আমি 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 কি করবো বলুন তো? মানে ঘর কি ছেড়ে দেবো যদি কেউ আমার ক্ষতি করে? দেখুন, আমার মনে হচ্ছে কেউ কোনো বিশেষ উদ্দেশ্যে ভয় দেখিয়ে আপনাকে সরিয়ে দিয়ে এই ঘরটাকে পেতে চায়, কিন্তু আপনার কোনো ক্ষতি ওরা করবে বলে মনে হয় না, কারণ তাহলে এদিকে নজর ঘুরে যাবে, আর ওরা সেটা কখনোই চাইবে না। আচ্ছা আচ্ছা, বাড়ির মালিক এটা করাচ্ছে না তো? যদিও ওর সঙ্গে কথা বলে বেশ ভালো লোক বলেই মনে হয়েছিল জানেন, তবু কিছুই তো বলা যায় না। হতেও পারে, যদিও তার সঙ্গে একবার যোগাযোগ করতে হবে। বিনোদ হয়তো তার সন্ধান দিতে পারে। আমি একটু বিনোদের সঙ্গে কথা বলে আসি। ঠিক আছে ঠিক আছে, আপনি তাই করুন। বিনোদ ভালোভাবেই কথা বলল। সে অনেকদিন কলকাতায় আছে আর ভালোই বাংলা জানে। সে জানালো বাড়ির মালিকের পুরো নাম রমেশ আগরওয়াল, মারোয়ারি। তার অনেক ব্যবসা আছে, অফিস ডালহাউসিতে, তার নিজের বাড়ি গিরিশ পার্কে। তিনি এখন দুবাইতে থাকেন ব্যবসার কাজে। এখানকার ব্যবসা দেখাশোনা করছেন ওর ভাই সুরেশ। অফিসের ঠিকানা ও ফোন নাম্বারও দিল। বিনোদের কাছ থেকে আরও জানা গেল কমলেশবাবুর আগে ওই ঘরে থাকতেন বিকাশ নামের একজন। কয়েকদিনের মধ্যেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। সূর্য বুঝল ওই নোটবুকটা সম্ভবত বিকাশবাবুর। ইতিমধ্যেই কৃষ্ণ আর কমলেশবাবু নিচে নেমে এসেছেন। কৃষ্ণ বলল, এই দেখো, সবার ইন্টারভিউ নিয়ে এই খাতায় লিখে রেখেছি। চমৎকার। আচ্ছা, এগুলো সব বাড়ি গিয়ে দেখব। আচ্ছা কমলেশবাবু, এখন আসি তাহলে, সাবধানে থাকবেন। বলে সূর্য বিদায় নিল।
আর সাবধানে থাকা। কি হয় কে জানে। দুর্গা 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 দুর্গা। বিড়বিড় করতে করতে কমলেশবাবু সিঁড়ি দিয়ে উঠে গেলেন। তার ভয় কিছুই কাটেনি। আজ শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর শনি রবি, অনেকেই পিকনিকে গেছে। চারিদিকে উৎসবের মেজাজ। সূর্যের মনে অনেক চিন্তা। কমলেশবাবু তার উপরে ভরসা করে বসে আছেন। একটা ভালো গিফট কিনতে হবে। কি কেনা যায় বলো তো? গিফট? কার? কিসের গিফট? বাহ, এরই মধ্যে ভুলে গেলে? আরে উজ্জয়িনীদির জন্মদিনের নেমন্তন্ন করে গেল না, আর তো দেরি নেই। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার আগে চল একটু চা খাওয়া যাক। হ্যাঁ, সেই ভালো। একটু এনার্জি নিয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া হলো, গিফট কেনা হলো, এবার বাড়ি। কৃষ্ণর কাছ থেকে ইন্টারভিউয়ের খাতাটা নিয়ে নিল সূর্য। দুপুরে খাওয়ার পর সেই খাতা নিয়ে বসল। কৃষ্ণ ভালোই লিখেছে। মোট 10টা ফ্ল্যাটের গোটা বাড়ি। সব ফ্ল্যাটেই ভাড়াটে আছে। 3 তলায় কমলেশবাবুর পাশে যে 3 জন থাকেন তাঁরা হলেন: 1 নিশীথ বেরা, তিনি একটা সরকারি অফিসে কাজ করেন ধর্মতলা, সঙ্গে পরিবার থাকে, ভালো মানুষ বলেই মনে হয়। 2 অর্জুন দ্বিবেদী, ইনিও পরিবার নিয়ে থাকেন, কাপড়ের ব্যবসা আছে, চালাক চতুর বলে মনে হয়। 3 সময় সামন্ত, চাকরি করেন, কোথায় তা বললেন না, একাই থাকেন, একটু বদমেজাজি, বেশ বিরক্ত হয়ে কথা বললেন। দোতলায় যে 4 জন থাকেন তারা হলেন সুদীপা সান্যাল, ইন্স্যুরেন্স এজেন্ট, ইনিও একলা থাকেন, বেশ ভালোভাবেই কথা বললেন। অবিনাশ সাঁতরা, একটা প্রাইভেট অফিসে চাকরি করেন, মেপে কথা বলেন, সাবধানী লোক, ওর সঙ্গে ফ্যামিলি থাকে। শঙ্করলাল দত্ত, ব্যবসা আছে বললেন, বেরিয়ে যাচ্ছিলেন, বললেন পরে কথা বলবেন। উমেশ যাদব, বাংলা ভাষা জানেন না, কথা বলতে চাইলেন না, পরে আসতে বললেন। একতলায় যে 2 জন থাকেন তারা হলেন জিতেন নিয়োগী, ব্যাংক অফ বরোদায় কাজ করেন, সপরিবারে থাকেন, অমায়িক লোক। রতনলাল সাউ, উনিও একাই থাকেন, শেয়ার বাজারের দালাল, কথাবার্তা ভালো, উপার্জন ভালো বলেই মনে হলো। কৃষ্ণ নিজেকে পুলিশের লোক বলেই পরিচয় দিয়েছিল। প্রত্যেকেই বললেন তারা কমলেশবাবুর ব্যাপারে কিছু জানে না, এমনিতেই এসব জায়গায় কেউ কারুর খোঁজ খবর রাখে না। এর থেকে নতুন কিছুই পাওয়া গেল না। সূর্য এবার কমলেশবাবুর ঘর থেকে পাওনা নোট বইটা খুলে বসল। অনেক পাতাতেই হিসেব লেখা আছে। একটা পাতায় হীরের আনারসের কথা সে আগেই পড়েছে। একদম শেষের পাতায় কোণের দিকে ছোট্ট করে লেখা আছে, হীরের আনারস আছে ড্রেসিং টেবিলের পিছনে। সূর্য সোজা হয়ে বসল। কিছু একটা আভাস পাওয়া যাচ্ছে, এই হীরের আনারসকে ঘিরে কিছু একটা চলছে। কমলেশবাবুকে একটু সাবধানে থাকতে হবে। নোটবুকে যেসব নম্বর ছিল সেগুলোতে ফোন করে লাভ হলো না। মনে হলো নোটবুক যার সে কোনো অবৈধ কাজবাজের সঙ্গে যুক্ত ছিল। যে নাম্বার থেকে কমলেশবাবুকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল সেটা সম্বন্ধে খোঁজ নিল সূর্য। এই ব্যাপারে তাকে সাহায্য করল তার এক বন্ধু, সে টেলিকম সংস্থায় কাজ করে। সূর্যের ধারণাই ঠিক, কোনো হদিশ পাওয়া গেল না। সিম নষ্ট করে ফেলা হয়েছে। অনেকেই সন্দেহের তালিকায় আছে। কমলেশবাবুকে বাদ দেওয়া যেতে পারে। তিনি নিজে জড়িত থাকলে ব্যাপারটা নিয়ে এত হইচই করতেন না। বাড়ির মালিক, বিনোদ বা অন্য ভাড়াটেরা, এদের কেউ থাকতে পারে এর মধ্যে। জট খুলতে হবে আস্তে আস্তে। কৃষ্ণ এসে বলল, কি সূর্যদা, নিশ্চয়ই কিছু পেয়েছো না? সামান্য আলোর রেখা দেখতে পাচ্ছি। বাবা, তুমি তো কবিতার ভাষায় কথা বলছো। তা কি জানতে পারলে বলবে না? না রে, এখনো বলবার মতো অবস্থায় আসেনি, বুঝলি। আর একটু সময় যাক। আচ্ছা, তা আমার লেখা ঠিকঠাক হয়েছিল তো? একদম, একেবারে দুর্দান্ত হয়েছে। এই কেস তুমি ঠিক সলভ করে ফেলবে, দেখো। দেখা যাক কি হয়। না রে, অনেক কিছুই পরিষ্কার হওয়া দরকার। সব কিছুই কিরম একটা ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। এটা খুব একটা সহজ সরল কেস নয়।
পরদিন দুপুরবেলা সূর্য গেল ডালহাউসিতে রমেশবাবুর অফিসে। বিরাট অফিস, অনেক কর্মচারী রয়েছে, কারবার বেশ ভালোই চলে মনে হয়। রমেশবাবুর ভাই সুরেশবাবুর সঙ্গে দেখা করল সূর্য। আপনি কি পুলিশের লোক? না, একেবারে একেবারে পুলিশ নয়। আসলে কমলেশবাবু আমাকে বলেছিলেন এই ব্যাপারটা একটু দেখতে। ডিটেকটিভ? তা কি জানতে চান বলুন। আপনাদের হাওড়ার বাড়ির ভাড়াটে কমলেশবাবুকে ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে, জানেন নিশ্চয়ই? হ্যাঁ, বিনোদ আমাকে জানিয়েছে, কিন্তু এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আপনি দেখে বুঝতে পারছেন আমার কত বড় কারবার। একটা সামান্য ভাড়াটে ওঠাবার জন্য নিশ্চয়ই আমি নিজের বদনাম ডেকে আনবো না। কি আনবো? কি উনি চাইলে অন্য কথা উঠে যান, ওর টাকা দিয়ে দেব। নিন, আসুন কফি খান। 6 দিন পর সন্ধ্যাবেলায় আবার কমলেশবাবুর ফোন এলো। তিনি উত্তেজিত গলায় বলতে লাগলেন, না না মশাই, আর আর এখানে থাকা যাবে না। না না, এখানে একদমই থাকা যাবে না। আপনি আপনি একটু এসে দেখে যান, কি কাণ্ড। আমি 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 সব গোছগাছ করছি, সব গোছগাছ করে নিচ্ছি। আমি আসছি, চল, আবার হাওড়ায় যেতে হবে। হাওড়? আচ্ছা, আবার কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। আগে চল, গিয়ে দেখি কি ব্যাপার। ওরা গিয়ে দেখল কমলেশবাবুর ঘাবড়াবার ভালোই কারণ আছে। তিনি তার সব জিনিসপত্র প্যাক করে নিচ্ছেন। ওদের দেখেই বলে উঠলেন, দেখুন দেখুন, কি সাংঘাতিক কাণ্ড। ওরা দেখল ঘরের চারিদিকে রক্ত ছিটিয়ে রয়েছে। শুধু তাই নয়, চাদরেও ছোপ ছোপ রক্ত। কেউ যেন একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। ওরে বাপ রে বাপ, এ তো রোমহর্ষক ব্যাপার। ব্যাপারটা ক্রমশই আরো জটিল হয়ে যাচ্ছে কমলেশবাবু। দেখলেন তো কি পৈশাচিক ব্যাপার। মানুষ এরকম করতে পারে না। এ নিশ্চয়ই ভূতে করেছে। হ্যাঁ। আপনি তো বেরোবার সময় ঘরে তালা লাগিয়ে গিয়েছিলেন নাকি? আমি তালা লাগিয়ে অফিসে গিয়েছিলাম। ফিরে এসে তালা খুলে দেখি এই এই ব্যাপার। কি আশ্চর্য। ও আচ্ছা, তার মানে ঘর বন্ধই ছিল। হ্যাঁ, বন্ধই ছিল, আর চাবি তো আমার পকেটে। একেবারে ভুতুরে কাণ্ড। ওরে বাপরে, দুগ্গা। না 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 না, আর এক মুহূর্ত এখানে নয়, এখানে আর এক মুহূর্ত নয়। আমার সব গোছগাছ হয়ে গেছে, সব গোছগাছ হয়ে গেছে। তা কোথায় যাবেন ঠিক করেছেন? ওই দমদমে আমার এক মাসির বাড়ি। এখনকার মতো ওখানেই যাব, তারপর আবার বাসা খুঁজে নেব। আচ্ছা, রমেশবাবুর ভাই বললেন আপনি উঠে গেলে আপনার টাকা দিয়ে দেবেন। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আপনার কোনো শত্রু থাকতে পারে কি যে এইসব ঘটাচ্ছে? আমার আবার কে শত্রু থাকবে? না না মশাই, আমি কিছু ভাবতে পারছি না, মাথাটা একদম বন্ধ হয়ে আসছে। ও, আমি চলি তাহলে। আচ্ছা কমলেশবাবু, আপনার মোবাইলটা সবসময় খোলা রাখবেন। আচ্ছা। কমলেশবাবু চলে গেলেন। সূর্য বিনোদকে বলেছিল পুলিশকে খবর দিতে। পুলিশ চলেও এলো। স্থানীয় থানার ওসি দীপক চট্টরাজ এলেন। তিনি সব দেখলেন। সূর্য তার পরিচয় দিল। দীপকবাবু লোক ভালোই। সূর্য তার পরিচয় দিতে তার সঙ্গে বেশ ভালোভাবেই কথাবার্তা বললেন। তিনি বললেন, কমলেশবাবু থানায় গিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা ওরা হালকাভাবে নিয়েছিল। আসলে ইদানিং থানার উপর চাপ প্রচুর বেড়ে গেছে। আচ্ছা, কমলেশবাবু কোথায়? ওর সঙ্গে কথা বলা দরকার। বাড়ির মালিক, ভাড়াটে, সবার সঙ্গে কথা বলতে হবে। সূর্য কমলেশবাবুকে ফোন করল। তিনি বললেন পরদিন সকালে থানায় হাজিরা দেবেন। এই অবস্থায় এখন তাঁর পক্ষে আসা সম্ভব নয়। দীপকবাবু বললেন, ঠিক আছে, কালই কথা হবে। তিনি বিনোদকে খানিকক্ষণ জেরা করলেন। সে বলল এই ব্যাপারে সে কিছুই জানে না, বাইরের কাউকে সে দেখেনি। দুপুরে কিছুটা সময় সে বাইরে গিয়েছিল জিনিস কিনতে। কমলেশবাবুর সঙ্গে তার ভালোই সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। বিনোদ সুরেশবাবুকে খবর দিয়েছিল। তিনি এসে পড়লেন। দীপকবাবুর সঙ্গে তাঁরও কথা হলো। তিনি কোনো আলোকপাত করতে পারলেন না। সূর্যকে যা বলেছিলেন তাই বললেন। তিনি এও বললেন পুলিশের সঙ্গে সহযোগিতা করতে তিনি প্রস্তুত।
যত তাড়াতাড়ি এই কেসের সুরাহা হয় ততই তিনি স্বস্তি পাবেন, না হলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। অন্য ভাড়াটাদের সঙ্গেও তিনি কথা বললেন। কোনো নতুন তথ্য পাওয়া গেল না। অবশ্য সবাই বাড়িতে ছিলেন না। দীপকবাবু বললেন, এবার তাহলে ওই ঘরটা দেখে আসা যাক। হ্যাঁ, চলুন। ক্যামেরাম্যান সব ছবি তুলে নিল। রক্তমাখা চাদর, রক্তের নমুনা সংগ্রহ করল পুলিশ। মানুষের রক্ত মনে হচ্ছে না, কোনো পশুর রক্ত হতে পারে কি? আমারও তাই মনে হচ্ছে। ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে। মনে হয় ভয় দেখিয়ে ঘর ছাড়া করার জন্যই কেউ এটা করেছে। ঠিক তাই স্যার, আমার মনে হয় এই ঘরে মূল্যবান কিছু জিনিস লুকানো আছে। কেউ বা কারা সেটা হাতাতে চায়, তার জন্য তাদের কিছুটা সময় দরকার। তাই সব করে ভয় পাইয়ে কমলেশবাবুকে একটু দূরে রাখার চেষ্টা চলছে। আপনি তো অনেকখানি ভেবে ফেলেছেন দেখছি। আসলে কমলেশবাবুই অনেক করে ধরেছিলেন আমাকে। তবে কেসটা বেশ ইন্টারেস্টিংও বটে। খুব ভালো। আপনি তাহলে ভেবে দেখুন আর কি করা যায়। আমিও দেখছি। বাড়িওয়ালার মনে হয় না আজ এ ব্যাপারে কোনো হাত আছে। আমারও তাই মনে হয়। এ বাড়িটার উপর নজর রাখা খুবই দরকার। ঠিক আছে, আজ থেকেই একজন ইনফরমার লাগিয়ে দিচ্ছি। কিছু হলেই ফোন করবে। আপনার নম্বরটাও দিয়ে দিচ্ছি। সূর্য তার নাম্বারটা আগেই দিয়ে দিয়েছিল। অনেক চিন্তা মাথায় নিয়ে সূর্য বাড়ি ফিরে এলো। এতক্ষণ কৃষ্ণ চুপচাপ ছিল। এবার বলল, উফ, রক্তারক্তি ব্যাপার একেবারে। কোনো খুন খারাপই হয়নি, এটাই যা ভালো। হতেও পারতো। পারতো? মনে হচ্ছে তুমি কোনো রাস্তা পেয়েছো খুঁজে? সব কিছু পরিষ্কার নয়, এখনো বলার মতো জায়গায় আসেনি। পরদিন দুপুরে সূর্য দীপকবাবুর ফোন পেল। ইনফরমার জানিয়েছে ওই ঘরে নতুন ভাড়াটে এসেছে। সূর্য একটা আঁচ করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে সেটা সে বুঝতে পারেনি। দীপকবাবুকে সে অনুরোধ করেছিল ওই ঘর সিল না করতে, আর বিনোদ বা অন্যদের বুঝিয়ে দিতে যে পুলিশ এই ব্যাপারটাকে একদমই গুরুত্ব দিচ্ছে না। না হলে যারা এইসব করছে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, তারা সতর্ক হয়ে যাবে। সূর্য দীপকবাবুকে বলল ইনফরমার যেন সব সময় বাড়িটার উপর নজর রাখে, আর নতুন কিছু হলেই যেন খবর দেয়। মাছ জালে এসেছে, এবার খালি ডাঙায় টেনে তোলার অপেক্ষা। পরদিন দুপুরে আবারও ফোন। দীপকবাবু বললেন, এক্ষুনি চলে আসুন, পরে সব বলছি। সোজা বাড়িতে যাব তো? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। সূর্য বাড়িতেই ছিল। একটা ট্যাক্সি ধরে চলল কৃষ্ণকে নিয়ে। দুজনেই চুপচাপ। কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। বাড়ির সামনেই অপেক্ষা করছিলেন দীপকবাবু, সঙ্গে 4 জন পুলিশ। সূর্য বলল, কি ব্যাপার? এই তপনকে রেখেছিলাম, ওই খবর দিল। বলল একটা লোক এসে ওই ফ্ল্যাটে ঢুকেছে, তাকেও চেনে। ওর নাম ছোটুলাল, দাগি আসামি। আগের লোকটাও আছে তো? হ্যাঁ, ঘরেই আছে। আর বিনোদ, সে কি আছে? সেও ওই ঘরে ঢুকেছে। তাহলে চলুন দেখি ওরা কি করছে। সবাই উপরে উঠে গেল। ঘরের বাইরে থেকে তর্কাতর্কির আওয়াজ পাওয়া যাচ্ছিল। দরজা পুরো বন্ধ করেনি, একটু ফাঁক। সূর্য উকি মেরে দেখল 3 জন লোক উত্তেজিতভাবে হিন্দিতে কথা বলছে। একজন হলো বিনোদ, আর 2 জন অন্য লোক। ওরা নিজেদের কথাবার্তায় এতই মশগুল যে সূর্যের দিকে ফিরেও তাকালো না। বিনোদ একজনকে হিন্দিতে বলল, আরে কিসের এত মাথা গরম করছো কেন? এত রেগে গেলে সব নষ্ট হয়ে যাবে। তো কি করবো? হ্যাঁ, কি করবো? এই ছোট এসেই তো আমার মাথা গরম করে দিল। হ্যাঁ, এদিন ধরে সব কাজ করিয়ে নিয়ে এখন ছোট খারাপ। তুমি বহুত ফালতু লোক আছো। এই মুখ সামলে কথা বলবি, বুঝলি? মুখ সামলে কথা বলবি। তো না হলে কি করবে? হ্যাঁ, তোকে খতম করে দেবো। আরে কেন নিজেদের মধ্যে ঝামেলা করছো? এখন সবাই মিলে হিঁড়ে খুঁজে বের করতে হবে।
সব দেওয়াল খুঁড়তে হবে, এই অনেক কাজ। তারপর সবাই মিলে ভাগ করে নেওয়া যাবে, কেমন? কোন দেওয়ালে আছে যদি জানা যেত। আমি জানি কোথায় আছে হিরে। ওরা সবাই চমকে তাকালো। কিষেন চেঁচিয়ে উঠল, আরে বুড়বাক, দরজাটা বন্ধ করিসনি? এই লোকটা সব শুনছিল, সব। এই, তুই জানিস কোথায় হিরে আছে? তাহলে বলে ফেল, বল। একদম চালাকি করবি না, বুঝেছিস? আরে কি মুশকিল, বলবো তো। আগে ছোড়াটা নামাও। চল, ও বোকাটার মাথা ঠিক নেই। এই এই তুমি রাগ করো না, কোথায় হিরে আছে দেখিয়ে দাও, তোমাকেও বখরা দেব। হিরে আছে ওই ড্রেসিং টেবিলটার পিছনে দেওয়ালের মধ্যে। এই তাহলে এখনই দেওয়াল ভেঙে বার করা যাক, হ্যাঁ কি বলেন? তার আগে আমাদের সঙ্গে যেতে হবে যে। খবরদার, নড়েছ কি গুলিতে উড়িয়ে দেব। দীপকবাবুর নাটকীয় প্রবেশ, হাতে উদ্যত পিস্তল, সঙ্গে সহস্র পুলিশ। 3 জনকেই অ্যারেস্ট করা হলো। এবার দেওয়াল খুঁড়ে দেখা যাক। কিষেনরা খোঁড়ার সরঞ্জাম এনেই রেখেছিল। পুলিশ 4 জন খুঁড়তে লাগলো। কিছুক্ষণ খুঁড়তেই পাওয়া গেল একটা প্যাকিং বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে এলো একটা মাটির আনারস, খুব সুন্দর দেখতে। এটাই সম্ভবত হীরের আনারস। হীরের আনারস? সেটা আবার কি? আর এটা তো মনে হচ্ছে মাটির তৈরি, তাহলে হিরে কোথায়? সম্ভবত হিরে আছে এর ভিতরে। আপনি কিভাবে এত কিছু জানলেন? এই ঘরে আমি একটা নোটবুক পেয়েছিলাম, তাতে লেখা ছিল হীরের আনারস আছে ড্রেসিং টেবিলের পিছনে। তার থেকেই আন্দাজ করেছিলাম, কিন্তু নোটবুকটা কার তা এখনো জানতে পারিনি। বাবা, এ তো দেখছি ওই গল্প কাহিনীর মতো। এবার তাহলে এটা ভেঙে দেখা যাক ভিতরে কি আছে। অত সুন্দর জিনিসটা ভাঙার কি দরকার? মানে একটা গর্ত করেও তো বার করা যায়। আচ্ছা, তাহলে তো একটা ড্রিল জোগাড় করতে হবে। ঠিক আছে, দেখছি। বলে দীপকবাবু তপনকে পাঠালেন আশেপাশের কোনো দোকান থেকে ড্রিল পাওয়া যায় কিনা দেখতে। তপন ঠিক খুঁজে খুঁজে ড্রিল জোগাড় করে আনলো। এই তপন আগে পকেট মারছিল, আমি ওকে ইনফরমারের কাজ দিই। সত্যি খুব কাজের ছেলে। এনে রাখ। বলে দীপকবাবু তাকে 500 টাকা দিলেন। কৃষ্ণ সাবধানে ড্রিল দিয়ে গর্ত করতে লাগলো। তারপর নাড়া দিতেই বেরিয়ে এলো রাশি রাশি হিরে। একটা কাগজের উপর সব রাখা হলো, আলো পড়ে চকচক করছিল। খানিকক্ষণ সবাই হতবাক হয়ে রইল। হিরে থেকে বিচ্ছুরিত আলো চোখ ধাঁধিয়ে দেয়। এ কি, এত হিরে এলো কোথা থেকে? সম্ভবত সব চোরাই হিরে, এরাই বলতে পারবে এই ব্যাপারে। কে? বলে সূর্য তাকালো কিষেন, ছোটুলাল আর বিনোদের দিকে। ওরা এতক্ষণ জুলজুল করে চেয়েছিল হিরেগুলোর দিকে। কি হলো, এত কষ্ট করেও তো কিছুই পেলে না? দীপকবাবু ওদের দিকে তাকিয়ে বললেন, এবার পুরো ব্যাপারটা খুলে বলো তো। যত তাড়াতাড়ি বলবে তত তোমাদের পক্ষে ভালো হবে। আমি কিছু জানি না স্যার, আমায় ছেড়ে দিন। আমি তো খালি সাথ দিয়েছিলাম স্যার, আমায় ছেড়ে সব এই 2 জন জানে স্যার। আমারে ছেড়ে দেন স্যার, আমারে ছেড়ে দেন স্যার। আমরাও এই হিরে চুরি করিনি স্যার, শুধু হিরে আছে খবর পেয়ে নিতে এসেছিলাম। আমরা আসলে চোর নই স্যার। কিষেনের গলায় এখন কাঁতর সুর। তার উগ্র চেহারা পাল্টে গিয়ে একদম কেঁচো হয়ে গেছে। এই ঘরের ভাড়াটেকে তাহলে তোমরাই ভয় দেখাচ্ছিলে? হ্যাঁ স্যার, এই বিনোদও হেল্প করেছে। ঠিক আছে, চলো থানায়, তারপর দেখা যায়। সূর্যবাবু, আমি এদের থানায় নিয়ে যাচ্ছি। পেট থেকে সব কথা বার করতে হবে, পরে সব আপনাকে জানাবো। বাড়ির মালিকদের থানায় ডেকে পাঠাচ্ছি। কমলেশবাবুকে ব্যাপারটা জানাতে হবে। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, হিরেগুলো আমি নিয়ে যাচ্ছি, গিয়ে জমা করে দেব। বলছিলাম আনারসটা কিন্তু আমি নেব। ঠিক আছে, তুমিই পাবে, কিন্তু
আগে পুরো কেসটা শেষ হোক। দীপকবাবু সবাইকে নিয়ে থানার দিকে এগোলেন। সূর্যরাও বাড়ি চলল। কেসটার অনেকটা সমাধান তো হয়েই গেছে, কিছু জিনিস এখনো জানতে বাকি। সূর্যের মন অনেকটাই হালকা। এই রহস্যভেদের ব্যাপারটা এখন সে বেশ উপভোগই করছে। বাড়ি ফিরে কৃষ্ণ বলল, দারুণ হয়েছে সূর্যদা, হীরের আনারস ভাবা যায়। তুমি না থাকলে কি আর ও জিনিস পাওয়া যেত নাকি? আর ওই চোরেরাই বা ধরা পড়তো কেন? পুলিশ তো কোনো গুরুত্বই দেয়নি। তোমার এই কাজের সম্মানে আজ আমি স্পেশাল ফিশ ফ্রাই বানিয়ে তোমাকে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, বেশ, বেশি ঝাল করিস না কিন্তু। হ্যাঁ, সে ঠিক আছে, চিন্তা নেই। সূর্য কমলেশবাবুকে ফোন করে জানিয়ে দিল সবকিছু। তিনি বললেন দমদমে বাসা পেয়ে গেছেন, কাজেই ওই বাড়িতে আর ফিরে যাবেন না। তবে সূর্যের কাছে তিনি পরদিন আসবেন বললেন। সূর্য ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, খানিকটা ঘুমিয়ে নিল। কৃষ্ণ এসে ঘুম ভাঙাল। সূর্যদা, ও সূর্যদা, আরে উঠে পড়ো, চা ফিশ ফ্রাই যে রেডি। সূর্য উঠে পড়ল তাড়াতাড়ি। দুজনে চা নিয়ে বসছে এমন সময় বেলের আওয়াজ। দরজা খুলতেই দেখা গেল দীপকবাবুকে। আরে আসুন আসুন, নতুন কোনো খবর আছে নিশ্চয়ই? অনেক খবর আছে, বলছি সব। ঠিক আছে, তার সঙ্গে চা আর ফিশ ফ্রাই খান, আমি নিজে বানিয়েছি। বাহ, তাহলে তো খেতেই হবে। খেতে খেতে দীপকবাবু বলতে শুরু করলেন, কিষেন আর ছোটুলালকে জোর করতে হয়নি, নিজেরা বাঁচবার জন্য সব গড়গড় করে বলে দিয়েছে। ওরা দুজনেই চুরি ছিনতাই করে বেড়ায়। ওই রকম একটা কেসে ওদের কিছুদিনের জন্য জেল হয়েছিল। সেখানেই ওদের আলাপ হয় বাপি আর রতনের সঙ্গে। তারা দুজন একজনকে গুরুতরভাবে জখম করে জেল খাটছিল। একদিন কিষেন বাপি আর রতনের কথাবার্তা শুনছিল। কিষেন ভালো বাংলা জানে, কাজেই বুঝতে কোনো অসুবিধে নেই। তাদের বলতে শুনল যে তারা নাকি হাওড়ায় কোনো এক বাড়ির একটা ঘরের দেওয়ালে অনেক হিরে লুকিয়ে রেখেছে। জেল থেকে বেরোবার পর সুবিধে মতো হিরে পাচার করবে। এই শুনেই কৃষ্ণের মাথায় মতলব এলো কিভাবে হিরে হাতানো যায়। তাহলে একেবারে রাজা হয়ে যাবে, আর ছোটখাটো কাজ করতে হবে না। ছোটুকেও সে কথাটা বলল। তারপর থেকে বাপিদের সঙ্গে ভাব জমিয়ে চেষ্টা করতে লাগলো কিছু কথা বার করা যায় কিনা। কিন্তু ওরা তো অত বোকা নয়, কিছুই জানা গেল না। বাপি আর রতনের সঙ্গে দেখা করতে আসতো তাদের আর এক বন্ধু, যাকে ওরাই বিকাশ বলে ডাকত। তাকে দেখলে ভদ্র এবং খানিকটা পড়াশোনা জানা বলে মনে হতো। সে যে কেন ওদের সঙ্গে ফিরেছিল তা কে জানে। তাকে কিষেন একবার বলতে শুনেছিল, ঠিক আছে, হিরে তো আমার ঘরেই রইল, তোমরা জেল থেকে বেরোলে ব্যবস্থা করা যাবে। তাহলে হিরে ওই ঘরেই আছে, কিন্তু তার ঠিকানা পেতে হবে। তার উপায় হলো, এর মধ্যে কিষেন আর ছোটুর জেল থেকে ছাড়া পাওয়ার দিন এলো, দুজনের একই দিনে। আর সেই সময় বিকাশ এসেছিল ওদের সঙ্গে দেখা করতে। কিষেনরা ছাড়া পাওয়ার পর জেলের বাইরে খানিকক্ষণ অপেক্ষা করতে থাকে। তারপর বিকাশ বেরিয়ে আসতেই তাকে অনুসরণ করে তার ডেরা দেখে নেয়। সেদিন আর কিছু করে না। দুদিন পরেই কিষেন ছোটুকে না জানিয়েই বিকাশের কাছে গিয়ে তাকে চাপ দেয় হিড়ের জন্য, ভয়ও দেখায়। কিন্তু বিকাশ হিড়ের সন্ধান দিতে রাজি হয় না। ছোটুও আলাদাভাবে গিয়ে বিকাশকে ধরে হিড়ের জন্য, কিন্তু সেও সুবিধে করতে পারে না। ওরা বিকাশকে মেরে ফেলেনি, কারণ তাতে ওদের কোনো লাভ হতো না। হিরের সন্ধান ওরা কখনো পেত না। বিকাশ অসুস্থই ছিল, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। কিষেন ভাবল এবার ভাড়াটে হয়ে ঢুকে সব ঘর খুঁজে দেখবে। সেই সময় রমেশবাবু কমলেশবাবুকে ভাড়াটে করে ঢুকিয়ে দিলেন। এতে যেন কিষেনের বারা ভাতে ছাই পড়ল। সে তখন বিনোদকে হাত করল, তার জাত ভাই। ভাব হতে দেরি হলো না। তারপর দুজনে মিলে নানাভাবে ভয় দেখিয়ে কমলেশবাবুকে ঘরছাড়া করল। তারপর আর দেরি না করে বিনোদের সাহায্যে ভাড়াটে হয়ে ঢুকে পড়ল। বিনোদ ভেবেছিল পরে সুরেশবাবুকে জানিয়ে দেবে। ওদের অত বড় কারবার
এই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাবে না। হিরে পেলে দুজনে ভাগ করে নেবে। রাস্তা পরিষ্কার হতেই ওরা কাজে লেগে গেল। খোঁড়ার সরঞ্জাম এনে খোঁড়ার তোড়জোড় করতে লাগলো। ছোট্টুও তককে তককে ছিল। সেই বা ছাড়বে কেন? সোজা এসে হাজির। তারও বকরা চাই। তার পরের ঝামেলা তো চাক্ষুষ দেখাই গেল। ওই রতন আর বাপির খবর নিয়েছিলেন? হ্যাঁ, ওরা এখন আছে দমদম সেন্ট্রাল জেলে। কাল সকালে গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। যাবেন নাকি আমার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই যাব। পুরো জিনিসটা জানতে হবে তো। হ্যাঁ, আর ওই জেলখানাটাও দেখা হবে। আসলে কখনো দেখিনি তো। জেলখানা দেখার অত শখ কিসের? এমন কিছু দেখার জায়গা নয়। তোমার ফিশ ফ্রাই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার ওই হীরের আনারসটা পাবো তো? পাবে বাবা, পাবে। আমি বলেছি যখন, তখন ঠিক তোমাকে দিয়ে যাব। এখন আসি তাহলে। দীপকবাবু বিদায় নিলেন। পরদিন সকালে সবাই পৌঁছে গেল দমদম সেন্ট্রাল জেলে। আগে থাকতে কথা বলাই ছিল। বাপি আর রতনের মুখোমুখি হলো তারা। দুজনেরই খুব ধূর্ত চোখ মুখ। দেখেই মনে হয় তারা বেশ কিছুদিন ধরেই অপরাধ জগতে বিচরণ করছে। জেলার জানালেন তাদের ছাড়া পেতে আরো 6 মাস। প্রথমে তো তারা মুখ খুলতেই চায় না। তারপর আনারসের খোলটা দেখাতেই ভেঙে পড়ল। দীপকবাবু বললেন, বুঝতেই পারছো, সব হিরে আমাদের জিম্মায়। সুতরাং কিছু লুকিয়ে লাভ নেই। সব কিছু খুলে বলে ফেলো, তাহলে তোমাদের তাড়াতাড়ি ছাড়া পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। ওরা সব বলতে শুরু করলো। বাপি আর রতন খুব কম বয়স থেকেই চুরি, ছিনতাই, পকেটমারি প্রভৃতি নানা কাজে হাত পাকিয়েছে। লেখাপড়া শেখার খুব একটা সুযোগ হয়নি। বিকাশ মোটামুটি পড়াশোনা জানত, কিন্তু ছিল অভাবী। একটা মূর্তি তৈরির কারখানায় কাজ করত। তার হাতের কাজ ছিল খুব ভালো। পাকে চক্রে সে জড়িয়ে পড়ে বাপি আর রতনের সঙ্গে। একদিন ওরা খিদিরপুরে একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে কথাবার্তা বলছিল। সেই সময় তাদের সামনে একটা ছোট্ট পুটলির মতন কিছু একটা পড়ল একজনের পকেটের থেকে। লোকটা বুঝতে পারেনি যে ওটা পড়ে গেছে। রতন ওটা তুলে রেখে দিল। লোকটা সোজা মালিকের কাছে গিয়ে কথাবার্তা বলতে লাগলো। রতন বলল, খুলে দেখি কি আছে। এখানে নয়, আগে চল তাড়াতাড়ি সরে পড়ি। এরপর দীপকবাবু ওদের পুরো ফন্দিটাকে খুলে বলতে শুরু করলেন। তারপর একটু আড়ালে গিয়ে পুঁটলিটা খুলল তারা। খুলেই তো তাদের চক্ষু চরক কাজ। রাশি রাশি হিরে ঝলসাচ্ছে। এত হিরে বেচলে তাদের আর কোনোদিন চিন্তা করতে হবে না। কিন্তু লোকটা হয়তো এতক্ষণে টের পেয়েছে তাড়াতাড়ি সরে পড়তে হবে। ওরা তাড়াতাড়ি চলে গেল হাওড়ায়। ওখানে গিয়ে খুঁজে ওই ভাড়া বাড়ির সন্ধান পেল তারা। তারপর বিকাশের নামে ঘর ভাড়া নিল। তারপর ওরা ঠিক করলো এখন কিছুদিন হিরেগুলো লুকিয়ে রাখবে, তারপর আরো কিছুদিন বাদে বিক্রি করবে। কারণ যাদের থেকে খোয়া গেছে ওরা নিশ্চয়ই চারিদিকে হন্যে হয়ে খুঁজবে। কাজেই সঙ্গে সঙ্গে বিক্রি করতে গেলে মুশকিল আছে। বরং সব থিতিয়ে গেলে কিছুদিন পরে বিক্রির চেষ্টা করা যাবে। একটা কাগজে মুড়ে সব হিরে রেখে তার উপর আনারসের খোল তৈরি করেছিল বিকাশ। মাটি, রং সব জোগাড় করে এনেছিল। বাপি আর রতন এই নিয়ে হাসাহাসি করতে বলেছিল, অনেকদিন কিছু তৈরি করার সুযোগ পায়নি, তাই আজ একটু হাতের সুখ করে নিচ্ছে। এরপর ওরা সেই হীরের আনারসটাকে ড্রেসিং টেবিলের পিছনে দেওয়াল খুঁড়ে রেখে দিল। পরে আবার বার করা যাবে। এবার বাপি আর রতন গেল খাবার আনতে। কাছেই একটা হোটেল ছিল, সেখানেই ঘটল বিপত্তি। হোটেলের একজন কর্মীর সঙ্গে বচসা হতে হতে তার সঙ্গে হাতাহাতি শুরু হলো। তাকে গুরুতরভাবে জখম করলো দুজনে। পুলিশ চলে এলো, দুজনেই অ্যারেস্ট হলো। জখম লোকটা হাসপাতালে গেল। এতক্ষণে দুজনের সম্বিত ফিরে এসেছে, কিন্তু কিছু আর করার নেই। এদিকে তাদের দেরি দেখে বিকাশ চিন্তা করছিল। রতনদের কাছ থেকে তার নম্বর নিয়ে পুলিশ তাকে সব জানায়। সে এসে ওদের সঙ্গে দেখা করে। বিকাশ অনেক চেষ্টা করে রতনদের ছাড়াতে, কিন্তু সফল হয় না। বিচারে ওদের 1 বছরের জেল হয়ে গেল। বিকাশ তাদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসতো।
সে একটা ছোটখাটো কাজ জোগাড় করে নিয়েছিল। বিকাশ সত্যি ভালো লোক ছিল। সে ইচ্ছে করলে একাই সব হিরে নিয়ে চলে যেতে পারত, কিন্তু সে বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। কথা হলো যে রতনরা জেল থেকে বেরোলেই তারা সব হিরে বেচে দিয়ে ভালোভাবে জীবন কাটাবে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। দেখা দিল আর এক বিপত্তি। বিকাশ অনেক দিন ধরেই অসুস্থ ছিল, চিকিৎসাও করায়নি। হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। রতনরা খবর পেল বিকাশের পাশের ফ্ল্যাটের একজনের থেকে, যাকে বিকাশ মারা যাওয়ার সময় অনুরোধ জানিয়েছিল সেই যেন রতনদের এই খবরটা জানায়। বিকাশের মৃত্যুতে তারা বেশ দুঃখ পেয়েছিল। সেই সঙ্গে এটাও চিন্তা হয় হিরেগুলোর কি হবে। তবে এমন জায়গা আছে যে কারো বোঝবার সম্ভাবনা নেই বললেই চলে। ওরা এটাই ভেবে নিল জেল থেকে বেরিয়ে যে কোনোভাবে ওই ঘরে ঢোকার ব্যবস্থা করবে, কিন্তু তাদের মধ্যে আলোচনা শুনে নিয়ে কৃষেন যে হিরে হাতানোর তাল করবে এই কথা তারা স্বপ্নেও ভাবেনি। দীপকবাবুর মুখ থেকে কৃষেনদের কীর্তি আর তার পরবর্তী ঘটনা শুনে তারা হতবাক। সূর্য তাদের বলল, আচ্ছা, যে চায়ের দোকানে তোমরা হিরে পেয়েছিলে, মনে আছে তো সেটার কথা? কেন থাকবে না? ও তো বাবুদার চায়ের দোকান। আমাদের সঙ্গে গেলে দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ, পারবো। গুড। বলে সূর্য দীপকবাবুকে বলল, ওই দোকানের সঙ্গে হিরে পাচারকারী দলের কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে। ওখানে গিয়ে আমরা একটু খোঁজ খবর তো নিতেই পারি। কি বলেন দীপকবাবু? হ্যাঁ, নিশ্চয়ই। শোনো, তোমরা আমাদের সঙ্গে গিয়ে ওই জায়গাটা দেখিয়ে দাও। আমি ব্যবস্থা করছি যাতে তোমরা কয়েকদিনের মধ্যে ছাড়া পাও। তারপর চেষ্টা করো সৎভাবে রোজগার করতে। অসৎ পথে চলে কত কষ্ট সে তো টের পেয়েছ। আর এই হিরে, এটা পাওয়ার পরই তো তোমরা জেলে ঢুকলে, আর তোমাদের বন্ধুও মারা গেল। দীপকবাবু সাধারণ পোশাকেই ছিলেন, সঙ্গে 4 জন সশস্ত্র পুলিশ, সূর্য, কৃষ্ণ, রতন আর বাপি। সবাই মিলে একটা বড় জিপে করে চলল খিদিরপুরের দিকে। একটা জায়গায় এসে বাপি বলল, ওই যে বড় গাছটার পাশে একটা দোকান, ওইটাই হচ্ছে বাবুদার চায়ের দোকান। ওখানেই আমরা হিরে পেয়েছিলাম। ঠিক আছে, চলুন সূর্যবাবু, আমরা পিছনে থাকি। কৃষ্ণ গিয়ে কথা বলে আসুক। শোনো ভালো করে, তুমি দোকানের মালিকের কাছে গিয়ে বলো খোয়া যাওয়া হিরে তোমার কাছে আছে, ভয় পেও না, আমরা কাছেই আছি। এদিক ওদিক দেখলেই চলে যাব। আমার কাছে পিস্তল আছে। তুমি ওকে কথায় ভুলিয়ে আমাদের গাড়ির দিকে নিয়ে এসো, তারপর আমি দেখছি। কি পারবে তো? কোনো চিন্তা নেই, দেখুন না খালি কি করে মাছকে খেলিয়ে ডাঙায় তুলি, সেটা একবার দেখুন। কৃষ্ণ গলায় রুমাল জড়ালো, তারপর গুনগুন করে গান গাইতে গাইতে আর দুলতে দুলতে গিয়ে দোকানের কাউন্টারে বসে থাকা লোকটাকে বলল, ও দাদা, আপনি কি মালিক নাকি? লোকটা খাতায় কিছু লিখছিল, মুখ তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? খেঁকিয়ে উঠল লোকটা। মাঝারি চেহারা, বেশ ধূপ দুরস্ত জামা কাপড়, রুক্ষ মেজাজ। ও, তাহলে আপনি বাবুদা? তোর কি দরকার তাই বল। আহা, চড়ছেন কেন? বলছি এই হিরের খবর আছে। কি বাজে বকছিস? যা ভাগ এখান থেকে। কৃষ্ণ বাবুদার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, যে হিরেগুলো হারিয়ে গিয়েছিল ওগুলো আছে আমার কাছে। ঠিক বলছিস তো? না হলে কিন্তু তোর হাল খারাপ হয়ে যাবে। চাকুটা দেখছিস তো? একদম চাকু দিয়ে পেট ফাঁসিয়ে দেবো। আরে বস, তোমার কাছে কি খাপ খুলতে পারি? আরে আমারও তো প্রাণের ভয় আছে নাকি। আর সময় নষ্ট নয়, এবার চলো ওদিকে। তবে বস, আমাকেও কিন্তু কিছু দিতে হবে। ঠিক আছে, চিন্তা নেই, তোকে খুশি করে দেবো। চল, কোন দিকে যাবো? হ্যাঁ বলা, আমি একটু আসছি। শোন, আবার বলছি, কোনো চালাকি করার চেষ্টা করবি না কিন্তু। সত্যি বস, তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চল এখন।
মাছ টোপ গিলেছে তাহলে। কৃষ্ণ লোকটাকে নিয়ে এগিয়ে এলো ওদের জিপের দিকে। সবাই রেডি ছিল। জিপের সামনে যেতেই কিছু বুঝে ওঠার আগেই পুলিশরা ওকে ঠেলে জিপে তুলে দিল। লোকটা বাধা দেওয়ার কোনো সুযোগই পেল না। আকস্মিক আক্রমণে সে হতচকিত হয়ে গিয়েছিল। আশেপাশে বিশেষ লোকও ছিল না, সুতরাং নির্বিঘ্নে সফল হলো অভিযান। গাড়ি চলল লালবাজারের দিকে। কৃষ্ণ বলল, কি কেমন অ্যাক্টিং করলাম বলো? একেবারে দুর্দান্ত হয়েছে। তুই কিন্তু ফিল্মে চান্স পাবি। ও সত্যিই খুব ভালো কাজ করেছে, ওর জন্যই এত ভালোভাবে কাজটা হলো। ঠিক আছে, ওকে না হয় একটু ভালো করে খাইয়ে দেব। এই যে বস, একদম কেঁচো হয়ে বসে আছো রে। তোমার সেই তিরিক্ষি মেজাজ কোথায় গেল? দুঃখ হয়েছে বুঝি? আচ্ছা ঠিক আছে, হিরে তুমি দেখতে পাবে, কিন্তু হাতে পাবে কিনা তা বলতে পারবো না। বাবুদা গোঁজ হয়ে বসেছিল। এতক্ষণে তার মুখে কথা ফুটল। শুধু শুধু আমাকে এভাবে অ্যারেস্ট করা হলো কেন? আমি কি করেছি? তুমি হিরে স্মাগলিং করো? কি প্রমাণ আছে আপনার কাছে? তাছাড়া এভাবে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায় না। কি যায় আর কি যায় না তা বুঝিয়ে দেব। চলো লালবাজারে, তার প্রমাণ। তোমার 2 সাকরেত আমাদের জিম্মায়, তারা সব বলে দিয়েছে। আর কৃষ্ণের পকেটে মোবাইলে ভয়েস রেকর্ডার অন করা ছিল। তোমাদের সব কথাবার্তা রেকর্ড হয়ে গেছে। দীপক বাবু কম যায় না। সাগরেদদের কথাটা অবশ্য বানানো, আন্দাজে ঢিল ছোড়া, কিন্তু তাতে কাজ হয়েছে। বাবুদা আবার চুপ। লালবাজারে পৌঁছে গেল তারা কিছুক্ষণের মধ্যে। দীপক বাবু বললেন, চলুন একে একটু নাড়াচাড়া করে দেখা যাক। ক্রাইম ব্রাঞ্চের লোকজনের সঙ্গে আমার কথা বলা আছে। বাবুদাকে জেরা করা হলো। ইতিমধ্যেই দোকানের লোকদেরও তুলে আনা হয়েছিল। একটু চাপ দিতেই সব জানা গেল। ওরা হলো একটা স্মাগলিং চক্রের অংশ, যাদের জাল ছড়িয়ে আছে সারা ভারতে। মুম্বাই থেকে সবকিছু চালান করা হয়। শুধু হিরে নয়, ড্রাগ এবং অন্যান্য জিনিস নিয়ে ওরা চোরা কারবার করে। কলকাতায় তার চায়ের দোকানে বসে কাজ চালায় বাবুদা। কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি ওদেরই কারোর পকেট থেকে হিরে পড়ে গিয়েছিল। পরে টের পেয়ে অনেকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু পায়নি। ওরা ভেবেছিল যার কাছ থেকে হারিয়েছে সেই নিয়েছে, কারণ সে পালিয়ে গিয়েছিল। ধরলেই তো মেরে ফেলবে। অতগুলো হীরের ব্যাপার। ক্রাইম ব্রাঞ্চের ডিজি সঞ্জীব আচার্যকে দীপকবাবু জানালেন কিভাবে সূর্যের জন্যই একে একে সবাই ধরা পড়েছে। সঞ্জীববাবু সূর্যকে ধন্যবাদ জানালেন। তিনি বললেন, দেখুন সূর্যবাবু, সব জায়গায় খবর চলে যাচ্ছে যাতে সবাই ধরা পড়ে। কেমন? এবার তাহলে আমি আসি। ঠিক আছে, আসুন, পরে আবার কথা হবে। আর কৃষ্ণ, আমি যাব হীরের আনারস নিয়ে, আর তোমার হাতের ফিশ ফ্রাই খাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সূর্য আর কৃষ্ণ বাড়ি ফিরল রহস্য সমাধানের তৃপ্তি নিয়ে। ওহ, এই যে একেবারে গোটা রহস্য উপন্যাস। বাড়ি ফিরতেই খানিক বাদে কমলেশবাবু এসে হাজির। সমস্ত ঘটনা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি সূর্যকে বললেন, সত্যি সত্যি সূর্যবাবু, সাবাস জানাই আপনাকে। এত জটিল একটা ব্যাপার আপনি কি সুন্দর সমাধান করে দিলেন। আর কেউ পারত বলে মনে হয় না। আমি আপনাকে এই কেসটা কিন্তু দিয়েছিলাম। কাজী আমার উচিত আপনাকে কিছু একটা দেওয়া, কিন্তু মানে আমার তো খুব বেশি সাধ্য নেই এখন। হ্যাঁ, এই যে এই হাত ঘড়িটা কিনেছি আপনার জন্য। ঘড়িটা রেখে কমলেশবাবু চলে গেলেন। কৃষ্ণ ঘড়িটা বার করে বলল, বাহ বাহ, খুব সুন্দর। নে, এটা তোকে দিলাম। না না, কখনো না। তোমার দেওয়া ঘড়ি আমি নেবই না। আরে বাবা, এমনি দিচ্ছি না, তুই যা কাজ করেছিস তাতে তোর এটা প্রাপ্য। বলে সূর্য ঘড়িটা কৃষ্ণের হাতে পরিয়ে দিল। কৃষ্ণের চোখে জল। বলল, সত্যি সূর্যদা, তুমি আমার দাদা। কমলেশবাবু চলে যেতেই আবির্ভাব সুরেশবাবুর। তিনিও খুব খুশি, এই কারণে যে তার বাড়িটা বড় ঝামেলার হাত থেকে মুক্তি পেয়েছে। পুলিশ হয়রানি হয়নি। তিনি 10,000 টাকা দিয়ে গেলেন সূর্যকে। কি প্রাপ্তিযোগটা ভালোই হচ্ছে তাহলে নাকি?
হ্যাঁ, তার বলতে। উজ্জয়িনী ফোন করে কেস সম্বন্ধে জানতে চেয়েছিল। কৃষ্ণ তাকে সব ঘটনার বিবরণ দিল। শুনে উজ্জয়িনী তাদের কংগ্রাচুলেশনস জানালো। পরের দিন সকালে কৃষ্ণ খবরের কাগজ নিয়ে এসে সূর্যকে দেখালো। দেখো দেখো, কেসটার কথা লিখেছে দেখো, আর তোমার সম্বন্ধে খুব ভালো করে লিখেছে। কই, এই তো, শুধু আমার নাম কোথায়? তোর নামও তো রয়েছে। হ্যাঁ, সে তো তোমার সঙ্গে আছি বলেই একটু। না রে, তা নয়। কিশলয়ও ফোন করে অভিনন্দন জানালো। তিয়াশা বলল সে নাকি শার্লক হোমসের মতন হয়ে যাচ্ছে। সূর্যের দিদি সৃজাও তাকে অভিনন্দন জানালো। উজ্জয়িনীর জন্মদিনের অনুষ্ঠান খুব জমজমাট হলো। জয়া সিনেমার কাছে তাদের বাড়িতেই আয়োজন করা হয়েছিল। বিরাট বাড়ি, কাজেই কোনো অসুবিধা নেই। উজ্জয়িনীর বাবা সুনন্দ সেনগুপ্ত নাম করা আইনজীবী। তার ব্যবহার খুব চমৎকার। মা অর্চনা সেনগুপ্তরও ব্যবহার খুব ভালো। নিমন্ত্রিত অতিথি প্রচুর। উজ্জয়িনী সূর্যদের পরিচয় করে দিল সবার সঙ্গে। অনেকেই কাগজে পড়েছে তার কথা, তারা তার প্রশংসা করল। কেক কাটা হলো। উজ্জয়িনী সুন্দর গান গাইল একটা। বেশ ভালো খাওয়া দাওয়াও হলো। এবার যাওয়ার পালা। সেই সময় সূর্যের মোবাইল বেজে উঠল। অন করতেই ওদিক থেকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো। সূর্য চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বলছি, বলুন। নমস্কার, আমি চন্দ্রকান্ত পুরকায়স্থ কথা বলছি। আমার ভাই স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ডক্টর পুলকেশ পুরকায়স্থ আমাকে আপনার নম্বর দিয়েছে। নমস্কার, বলুন আপনার জন্য কি করতে পারি? আমি একটা সমস্যার ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। পুলু মানে আমার ভাই বলল আপনি নাকি অনেক কঠিন রহস্যের সমাধান করেছেন। না, সেরম কিছু নয়। ঠিক আছে, সাক্ষাতে কথা হবে। কাল সকাল 7টায় যদি যাই আপনার বাড়িতে? হ্যাঁ, আসুন না। সূর্য তার ঠিকানা জানিয়ে দিল ভদ্রলোককে। কৃষ্ণ বলল, কি ব্যাপার গো? কাল সকাল 7টায় এক ভদ্রলোক আসবেন কি একটা সমস্যার ব্যাপারে কথা বলতে। বাহ, আর একটা কেস? কেসের পর কেস, সময়টা তাহলে ভালোই যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে দুজনে খানিকটা হেঁটে লেক টাউন মোড়ের দিকে গেল। ওখান থেকে ট্যাক্সি ধরবে। মাঝে মাঝে হাঁটতে বেশ ভালোই লাগে। আচ্ছা সূর্যদা, সকাল 7টা আসবার কি কোনো ভদ্র সময় হলো? কি আর করা যাবে, এখন ভীষণ ঘুম পাচ্ছে বুঝলি। শুয়ে পড়া যাক। হ্যাঁ, কালকে আবার নতুন রহস্য শুরু। ঠিক আছে, গুড নাইট স্যার। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে, পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। তাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করবেন। আপনারা যদি আমাদের আর্থিক সাহায্য করতে চান, আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে, বা হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার, অথবা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সুপার থ্যাঙ্কস পাঠিয়েও আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। কারণ তাতে আমরা সাহস পাবো আরও ভালো ভালো লেখকদের বিভিন্ন রকমের গল্প নিয়ে আপনাদের কাছে আসার। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন এক একটি গল্পের 70 অনেক টাকাই মূল্য। তাই আপনারা যদি আমাদের পাশে দাঁড়াতে পারেন, আমরা চাইব আরও ভালো ভালো বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের ভালো ভালো গল্প আপনাদের উপহার দেওয়ার। তবে আজকের জন্য এটুকুই। ফিরব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে, এবং এই মাসে আপনাদের জন্য থাকছে টান টান কিছু থ্রিলার গল্প। তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সমস্ত আপডেটস পেতে আমাদের কমিউনিটি সেকশনে ফলো রাখুন। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।